হ্যালো এভরিওয়ান, দিস ইজ জয় ওয়ান্স অ্যাগেন। স্বাগত জানাতে সবাইকে রিভিশন ক্লাস 1-এ। আমরা তোমাদেরকে বলেছিলাম এইচএসসি 35 যারা রয়েছে তাদের জন্য আমরা বেসিক্যালি রিভিশন ক্লাসগুলো নিচ্ছি। আমাদের অলরেডি 24 ব্যাচে যে রেকর্ডেড ক্লাসগুলো আছে, আমরা রেকর্ডেড ক্লাসগুলো দেখব এবং রেকর্ডেড ক্লাসের আলোকে মনে করো যে কালকে বলছিলাম যে লেকচার 1, 2, 3 তোমরা দেখবা, ওই লেকচার 1, 2, 3 বেসিসে আমরা 25-এর জন্য একটা রিভিশন ক্লাস করতেছি। তাহলে আমরা হচ্ছে আজকে চ্যাপ্টার 1 যেটা আছে সেটার লেকচার 1 to 3 যে রেকর্ডেড ক্লাসগুলো আছে সেই রেকর্ডেড ক্লাসের আলোকে আজকে হচ্ছে রিভিশন ক্লাস 1, যেখানে তোমার যে প্রথম অধ্যায়ের আমাদের যে প্রথম অধ্যায় রয়েছে সেই প্রথম অধ্যায়ের আমরা আলোচনাগুলো করব। প্রথম অধ্যায়ে কী কী আলোচনা করবো সেটা একটু পরে বলতেছি, তার আগে আমি একটু লিঙ্কটা শেয়ার করে দিই যাতে আমার বাচ্চা কাচ্চা যারা আসছে তারা একটু হাসি গেছে। আজকে এখন রিভিশন ক্লাস তো ফলো ভাই এখন সিরিয়াস। হ্যালো বাচ্চা কাচ্চারা, রাফি আর একটু ফুরে তুল, মানে নিচে তো এগুলো তুল, এটা এই বরাবর নিলে হবে এখন, ঠিক আছে? আর একটু জুম করে সাইড দেখা যাচ্ছে কেন? সাইড দেখা যাচ্ছে, সাইড দেখা না যায় মতো। ওকে, এখন এটা কোনটা জুম কোনটা হয়েছে কোনটা হয়নি সেটা বুঝতেছি না, আল্লাহ জানে। আচ্ছা, তো লিঙ্কটা শেয়ার করে দিস। এই এক দুঃখ বিশ্বাস ক্লাসটা কজন কমে গেছে, কমবে আসবে যাবে এরা। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওকে ওকে ওকে। আচ্ছা, আজকে প্রথম অধ্যায়ের বেসিক্যালি আমরা কি কি পড়ব, আজকে আমরা এখান থেকে কি কি আলোচনা করতেছি। এখান থেকে আমরা হচ্ছে প্রথম অধ্যায়ের কি কি নিজে পড়বে সেটা আমি বলে দিব, কি কি নিজে পড়তে হবে, কি কি নিজে থেকে পড়তে হবে এবং পরীক্ষায় কি কি আসে, প্লাস এবং আমরা হচ্ছে কি কি নিজে থেকে পড়তে হবে, কি কি পরীক্ষায় আসে, পরীক্ষায় কিভাবে লিখলে ভালো নাম্বার আসবে, সেগুলো আমরা আজকে আলোচনা করব। ঠিক আছে, সেগুলো আমরা আজকে আলোচনা করব। আমি জানি না কয়জন যুক্ত হয়েছে, আমাকে ঠিকঠাক বোঝা যাচ্ছে কিনা, একটু সবাই একটু ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা একটু বলো আমাকে। জাস্ট সবার যদি সব কিছু ঠিকঠাক যদি মনে হয় তাহলে আমরা সামনে আগাবো। ঠিক আছে, সবার যদি সব ঠিকঠাক মনে হয় আমরা সামনে আগাবো। সবাই ঠিকঠাক বুঝতে পারছেন একটু আমাকে বলো। আজকের আলোচ্য বিষয় অর্থনীতি প্রথম পত্রের প্রথম অধ্যায়। রাইট, আমি আসি, তোরা মেনশন দিছিলাম। আচ্ছা, তোরা মেনশন দিছিলাম, এখানে কে কারে মেনশন দিচ্ছে আল্লাহ জানে। আচ্ছা, কী কী নিজে থেকে পড়বা এবং পরীক্ষায় কী কী আসে, পরীক্ষায় কী লিখতে হবে সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমার সাথে কয়জন যুক্ত হয়েছে আমি সেটা দেখতে পাচ্ছি না, যে দুঃখের বিষয় হচ্ছে সেটা। আচ্ছা, সব কিছু ঠিকঠাক আসে বলতেছে। আমি এই কথা বলছি আধা ঘন্টা আগে, কিন্তু আমার এখানে কথাটা আসতেছে এখন, আমি বোধ কতক্ষণ পরে। ইবিআই ক্লাস আছে 8টা থেকে 10টা, ইবিআই ক্লাস আছে। আচ্ছা, 26 জন ভাইয়া। ওকে, আচ্ছা চলো। আচ্ছা, কী কী নিজে থেকে পড়বা সেটা একটু দেখা দিচ্ছি তোমাদেরকে। আমরা এখান থেকে একটু যদি দেখি, একটু এখানে দেখো কি কি এখান থেকে নিজে থেকে পড়বা, এখান থেকে কি কি পড়বা সেগুলো জাস্ট একটু দেখাই দিচ্ছি। একটু নিজে থেকে আয়ত্তে নিয়ে আসার চেষ্টা করবা, বা তোমার হচ্ছে কি নিজের বইয়ে একটু সুন্দর করে কি করবা, তোমার যেটা বই আছে ওই বইয়ের মধ্যে সুন্দর করে একটু লিখে রাখো, এই জিনিসগুলো লিখে রাখো যাতে পাশে পড়ার সময় তোমার কাজে আসে। তো এইখানে প্রথমে যে বিষয়টা আমরা পড়ব, দেখেন এখানে প্রথম যেটা টপিক আছে, যে অর্থনীতির যে টপিকটা আছে,
এই অর্থনীতির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ওইকোনমিয়া। ওইকোনমিয়া একটু লিখে রাখতে পারি, ওইকোনমিয়া। এটা আসছে, এটার বাংলা ছিল গার্হস্থ্য পরিচালনা। গার্হস্থ্য পরিচালনা, এটার বাংলা হচ্ছে গার্হস্থ্য পরিচালনা, এবং এটা হচ্ছে গ্রিক শব্দ, গ্রিক শব্দ। আর এই শব্দটা প্রথম ব্যবহার করেছিল এরিস্টটল। এরিস্টটল অর্থনীতিকে গার্হস্থ্য বিজ্ঞান বলত, ঠিক আছে। ওইকোনমিয়া, এই ওইকোনমিয়া তখন ছিল হচ্ছে সমাজবিজ্ঞানের একটা অংশ, কেমন? অর্থনীতি হচ্ছে সমাজবিজ্ঞানের একটা অংশ, এবং অর্থনীতি কাকে বলে সেটা তুমি এইখান থেকে মুখস্থ করলে ভালো হবে, কারণ এটা এমসিকিউতে আসে, লিখে রাখো, এমসিকিউতে আসে। জাতীয় সম্পদের প্রকৃতি এবং কারণ অনুসন্ধান করা প্রক্রিয়াকে অর্থনীতি বলে, ঠিক আছে। অ্যান্ড ওই বই একটা আছে না, অ্যাডাম স্মিথের একটা বই আছে না, দ্য ওয়েলথ অফ নেশন। তোমরা তো জানো জাস্ট এতটুকু, দ্য ওয়েলথ অফ নেশন, দ্য ওয়েলথ, দ্য ওয়েলথ অফ নেশন, তোমরা শুধু এতটুকু জানো, দ্য ওয়েলথ অফ নেশন, তোমরা শুধু এতটুকু জানো। কিন্তু এই বইয়ের নাম হচ্ছে অ্যান এনকোয়ারি, এনকোয়ারি টু দ্য causes of the wealth of nation and inquiry into the, আচ্ছা এখানে বানাতে না, ভুল আসতেছে, and inquiry into the causes and wealth of nation। এই যে জাতীয় সম্পদের প্রকৃতি এবং কারণ অনুসন্ধান করার প্রক্রিয়াকে অর্থনীতি বলে, এই জিনিসটা একটা বলা হচ্ছে অর্থনীতি, কথাটা বলছে অ্যাডাম স্মিথ অর্থনীতির জন্য। এখানে এমসিকিউ লিখে রাখো, এবং এরপর একটা এমসিকিউ লিখে রাখো, এরপর একটা এমসিকিউ লিখে রাখো, এরপর একটা এমসিকিউ লিখে রাখো। অর্থনীতি এমন একটি বিজ্ঞান যা সম্ভাব্য সীমিত সম্পদের মধ্যে সমাজের সাথে মানুষের আচরণ বিশ্লেষণ করে, কথাটা বলছে রবিন্স। আর রবিন্সের সংজ্ঞা থেকে তিনটা বৈশিষ্ট্য বলতে, এটা হচ্ছে বহুপদী এমসিকিউ, লিখে রাখো, বহুপদী এমসিকিউ, বহুপদী এমসিকিউ লিখে রাখো, বহুপদী এমসিকিউ। এখন আজকে পিডিএফ দিব, ওই পিডিএফ এর থেকে তোমরা কি করবা, ওই পিডিএফ থেকে সুন্দর করে, ফোন হাতে পাবো না ভাই, আমরা কাপির দল কাজিনদের জন্য, আচ্ছা নাদিয়া আমি নানাবাড়িতে গিয়ে ক্লাস করি, আচ্ছা ভালো, খুব ভালো। ওইকোনমিয়া, হ্যাঁ গার্হস্থ্য বিজ্ঞান। আচ্ছা এটা বহুপদী এমসিকিউ, আই হোপ এগুলো বুঝতে পেরেছো, কি কি আসে না আসে, ডাইরেক্ট একদম হুবহু পয়েন্ট টু পয়েন্ট, নোট টু নোট করে দিচ্ছি। এরপরে আর যদি বলো যে স্যার আরও ক্লাস নেন, তারপর এমন ফিডে তারপর বুঝবি। এরপরে অভাব থেকে, এগুলা জাস্ট যেরকম বলতেছি, নিজেদের বই আছে না, বইয়ের মধ্যে লিখে নাও, জাস্ট বইয়ের মধ্যে লিখে দাও, দ্রুত বইয়ের মধ্যে লিখে নিবা। এরপর অভাব, এই অভাব থেকে প্রথমে হচ্ছে অভাব কাকে বলে, এটা হচ্ছে জ্ঞানমূলক, লিখে রাখো, জ্ঞানমূলকের প্রশ্নের জন্য অভাব কাকে বলে, জীবন দেওয়ার জন্য প্রয়োজন অথচ হাতের কাছে নেই এমন দ্রব্য বা সেবা পাওয়ার আকাঙ্ক্ষাকে অভাব বলে, এটা জ্ঞানমূলক। এবং অভাবের বৈশিষ্ট্য, এগুলো হচ্ছে বহুপদীর জন্য, বহুপদী এমসিকিউ, বহুপদী এমসিকিউ লিখে রাখো, বহুপদী এমসিকিউ। অভাব বৈশ্বিক বিষয়, অভাব পূরণযোগ্য, অভাব পরস্পরের পরিপূরক, অভাব পূরণের বিকল্প উপায় আছে, অভাব প্রতিযোগিতামূলক, অভাব পুনর্গণনা, অভাব পরিবর্তনযোগ্য, অভাবের বৈশিষ্ট্য। এখান থেকে এখানে দরকার হলে পাশে লিখে রাখো, এখানে কিছু অনুধাবনমূলক প্রশ্ন আসে, এখানে খুব গুরুত্বপূর্ণ কিছু অনুধাবনমূলক প্রশ্ন আসে। অভাব অসীম ব্যাখ্যা করো, অভাব অসীম ব্যাখ্যা করো। তারপর 2, বিশেষ অভাব পূরণযোগ্য ব্যাখ্যা করো, বিশেষ অভাব পূরণযোগ্য ব্যাখ্যা করো, বিশেষ অভাব পূরণযোগ্য ব্যাখ্যা করো। এই দুটা অনুধাবনমূলক প্রশ্নের জন্য শিখবা, তোমাদের লেকচার শিট দিছি, ওখান থেকে শিখে ফেলবা। এরপর অভাব হচ্ছে 3 ধরনের, এগুলো তেমন একটা আসে না। প্রয়োজনীয় অভাব, তোমার হচ্ছে একটা হচ্ছে আরামদায়ক অভাব, একটা হচ্ছে প্রয়োজনীয় অভাব, একটা আরামদায়ক অভাব, একটা হচ্ছে বিলাসিত অভাব। এখানে প্রয়োজনীয় অভাবের মধ্যে 1 বছর আসছিল এই অভ্যাসগত অভাব কি, অভ্যাসগত অভাব কি এটা নিয়ে একবার প্রশ্ন আসে। তো এখানে একবার এমসিকিউ আসছে বিগত বছরের, এই জন্য লিখে রাখতে পারো অভ্যাস। তো সেখানে হচ্ছে পান, ধূমপান বা পান বা চা, এগুলো হচ্ছে অভ্যাসগত অভাব। ওখানে একটা ফ্রিজ ছিল, যেটা হচ্ছে অভ্যাসগত অভাব না, ফ্রিজ হচ্ছে বিলাসজাত অভাব বা আরামদায়ক অভাব, এগুলোর মধ্যে পড়বে। তো এরকম করে এখান থেকে এমসিকিউ আসে, এই জায়গাটা লিখে নাও, এই জায়গাটা লিখে নাও। আমি বারবার বলতেছি কোথায় কি প্রশ্ন হবে সেগুলো বলে দিচ্ছি, মানে এটা রিভিশন ক্লাস, মানে কি তোমার যেটা লাস্ট মোমেন্টে যেটা করা দরকার সেগুলো বলে দিচ্ছি। তাহলে এটা জ্ঞানমূলক, এটা বহুপদী এমসিকিউ। এরপর অনুধাবনমূলক কী কী প্রশ্ন আসে সেগুলো বলে দিচ্ছি, এগুলো 100% আসার মতো প্রশ্ন, বারবার বলতেছি। তারপর হচ্ছে তোমার এটা একটা এমসিকিউ, যে অভ্যাসগত অভাব কোনগুলা, এটা একটা এমসিকিউ। কথা ক্লিয়ার, বুঝতে পারতেছি কিনা? আমার বইয়ে নোট করে নেব, আপনার ইকো গ্যালারির বইয়ে। হ্যাঁ, অভাব কাকে বলে।
শুধু আমার বই পড়লে হবে, আমার বই পড়লে হবে, টেস্ট পেপার সলভ করলে হবে। আমার বই পড়বা এবং টেস্ট পেপার সলভ করবা, আর কিছু না। আচ্ছা চলো এরপরে এদুর ক্লিয়ার কিনা বলো, এদুর অভাব ক্লিয়ার কিনা? অভাব ক্লিয়ার হলে সবাই লিখো, অভাব ক্লিয়ার লিখো। অভাব ক্লিয়ার হলে অভাব ক্লিয়ার লিখো সবাই। অভাব ক্লিয়ার, অভাব ক্লিয়ার, বাট ক্লিয়ার 2 লিখো। আগেটা হচ্ছে টপিক 1 ছিল, এটা ক্লিয়ার 2 লিখো। হ্যাঁ ক্লিয়ার। আমি সব বই লিখি, মানে তাকে বুক এন্ড টেস্ট পেপার পড়ি। হ্যাঁ আলহামদুলিল্লাহ ক্লিয়ার ভাইয়া, ওকে। আচ্ছা চলো, একজন বলতেছে 10 মধ্যে আসবে, সিরিয়ালি যাচ্ছি তো, সবগুলো দিব ভাই, টেনশন করিস না। এরপর আসো সম্পদ জিনিসটা কি? তো সম্পদ থেকে এটা হচ্ছে একটা জ্ঞানমূলক প্রশ্ন, এখানে লিখে রাখতে পারো, এটা হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন। সম্পদ মানে কি? সম্পদ বলতে কি বোঝায় লিখে রাখো। সম্পদ বলতে বোঝায় হচ্ছে অর্থ প্লাস মূল্যবান বস্তু প্লাস উৎপাদনের উপকরণ। অর্থ, মূল্যবান বস্তু, উৎপাদনের উপকরণ। উৎপাদনের উপকরণের মধ্যে কি কি আছে? যেমন ভূমি, শ্রম, মূলধন, সংগঠন, এগুলো সব কিছু একসাথে রিসোর্স বলে, এগুলোকে সবকিছু একসাথে রিসোর্স বলে। লিখে রাখো, অর্থ, মূল্যবান বস্তু, উৎপাদনের উপকরণ, ভূমি, শ্রম, মূলধন, সংগঠন, মানে উৎপাদনের উপকরণ। তো এগুলো, এই যে উৎপাদনের উপকরণ কয়টা? উৎপাদনের উপকরণ হচ্ছে 4টা। উৎপাদন উপকরণ কয়টি বলতো? 4টি। উৎপাদন উপকরণ কয়টি? 4টি। ভূমি, শ্রম, মূলধন, সংগঠন, এগুলো সবগুলো মিলে হচ্ছে রিসোর্স। কেমন? এরপর হচ্ছে সম্পদ কত প্রকার, এই বিষয়ে তেমন একটা এখন আপাতত প্রশ্ন হয় নাই, এখনো হয় নাই। জাস্ট এগুলো একটু রিডিং করতে পারো, চাইলে ইচ্ছা হলে রিডিং করতে পারো, না বললে কোনো সমস্যা নেই। এগুলো না শুধু কাকে বলে আর সম্পদ বলতে কোন জিনিসগুলোকে বোঝায় সেগুলো একটু ভালো মধ্যে রাখো। আর এই জিনিসটা একটু পারলে মুখস্থ রাখি যে সম্পদের কী কী বৈশিষ্ট্য আছে, এটা একটু মনে রাখতে পারো চাইলে, ঠিক আছে? এরপর আসেন দুষ্প্রাপ্যতা হচ্ছে তোমার অভাবের তুলনায় সম্পদের স্বল্পতাকে দুষ্প্রাপ্যতা বলে। এইগুলো সবগুলো এমসিকিউর জন্য, ঠিক আছে? এখানে যা আছে সব কিছু এমসিকিউ প্লাস জ্ঞান, এবং এখানে কিছু অনুধাবন আছে, যে অনুধাবনমূলক প্রশ্ন, যে মানুষের সকল অভাব পূরণ করা যায় না কেন? মানুষের সকল অভাব পূরণ করা যায় না কেন? এই যে সম্পদের দুষ্প্রাপ্যতার কারণে, ঠিক আছে? মানুষের সকল অভাব পূরণ করা যায় না কেন? দুষ্প্রাপ্যতার কারণে। দুষ্প্রাপ্যতা অভাবের মূল ভিত্তি। অভাব তৈরির ক্ষেত্রে দুষ্প্রাপ্যতা মূল ভিত্তি। এই ধরনের প্রশ্নগুলো আসতে পারে। এই ধরনের প্রশ্ন কিন্তু বেশি আসে, যে মানুষের সকল অভাব পূরণ করা যায় না কেন মানুষ চাইলে সকল অভাব পূরণ করতে পারে না। এই বিষয়গুলো কিন্তু বেশি আসে। তোরা কি বল? আমি টেস্ট পরীক্ষায় সাপ্লিমেন্ট আছে, ওইটা সকল সলভ করেছি, সিকিউ বাড়াতে হবে স্যার, নাকি এগুলো করলে হবে? ওগুলো করলে হবে, আমি বলে দিব। ওগুলো করলে হবে, আমি বলে দিব। লেট হয়ে গেল, কোনো সমস্যা নাই। এরপর দেখেন, এগুলো সবগুলো এমসিকিউর জন্য পড়বেন। অভাবের তুলনায় সম্পদের স্বল্পতাকে দুষ্প্রাপ্যতা বলে, চাহিদার তুলনায় সম্পদের যোগানের ঘাটতিকে দুষ্প্রাপ্যতা বলে, মানব জীবনের প্রয়োজনীয়তা অভাবের সম্পদকে দুষ্প্রাপ্যতা বলে। দুষ্প্রাপ্যতা প্রথম দাওয়ান দিয়েছে রবিন্স। কেমন? দুষ্প্রাপ্যতা বলতে সম্পদের স্বল্পতা বা অপ্রাচুর্যতাকে বোঝায়। সম্পদের স্বল্পতা বা অপ্রাচুর্যতাকে বোঝায়। এই জিনিসগুলো এমসিকিউর জন্য পড়বেন, সবগুলো এমসিকিউর জন্য পড়বেন। এরপর নির্বাচনে আসেন। এটাও তেমন একটা ইম্পর্টেন্ট না, এটা হচ্ছে তোমার জ্ঞান প্লাস এমসিকিউর জন্য লাগবে। অসংখ্য অভাব থেকে গুরুত্ব অনুসারে কিছু অভাব বাছাই করাকে নির্বাচন বলে। তাহলে নির্বাচন বলতে মূলত অভাবের গুরুত্ব নির্বাচনকে বোঝায়। মোস্ট ইম্পর্টেন্ট, 100% আসার মতো একটা কথা। নির্বাচন বলতে অভাবের গুরুত্ব নির্বাচন করাকে বোঝায়। আর সম্পদের দক্ষ ব্যবহারের জন্য অভাবের অগ্রাধিকার বাছাইকে নির্বাচন বলে, ঠিক আছে? মানুষ বাছাই করতে বাধ্য হয় বলে অর্থনৈতিক সমস্যা দেখা দেয়, কথাটা বলছে বেনহাম। সীমিত সম্পত্তি অসীম অভাব পূরণের জন্য 3টা বিষয় মাথায় রাখতে হয়: কি উৎপাদন, কীভাবে উৎপাদন, কার জন্য উৎপাদন,
এগুলো হচ্ছে নির্বাচনগত সমস্যা। এগুলো এমসিকিউর জন্য লাগবে, জাস্ট জ্ঞান এবং এমসিকিউর জন্য রাখলে হচ্ছে। জ্ঞান এবং এমসিকিউর জন্য রাখলে হচ্ছে, এখানে লিখে রাখো এগুলো হচ্ছে জ্ঞান এবং এমসিকিউর জন্য, জ্ঞান এবং এমসিকিউর জন্য লিখে রাখো। এরপর আসো, এতটুকু যদি বুঝতে পারি, এরপর আসেন অর্থনৈতিক সমস্যা। এই অর্থনৈতিক সমস্যা নিয়ে কী কী আসতে পারে? অর্থনৈতিক সমস্যা নিয়ে 100% এমসিকিউ হবে। অর্থনৈতিক সমস্যা নিয়ে 100%, এখান থেকে 100% এমসিকিউ হবেই হবে। আচ্ছা, নির্বাচন দুষ্প্রাপ্যতার কারণে, হ্যাঁ দুষ্প্রাপ্যতার কারণে আমরা তো অর্থনৈতিক সমস্যাতে চলে আসছি। তোমরা কি বুঝতে পারতেছো যে আমি কি বুঝাতে যাচ্ছি? সেগুলো অভাবের অগ্রাধিকার বাচক নির্বাচক বলে, হ্যাঁ ঠিক আছে, তোরা তো তোদের মতো করে বলতেছিস, ঠিক আছে, সবাই নিজেদের মতো করে বলো, কোনো সমস্যা নেই। আমি কলমটা নিতে পারছি না। একদিন স্ক্রিন কাজ করে, আর দিন কলম কাজ করে না, একদিন কলম কাজ করে, আর দিন স্ক্রিন কাজ করে না। আচ্ছা, যাই হোক, অর্থনৈতিক সমস্যা থেকে এখান থেকে লিখে রাখো, এখানে হচ্ছে এমসিকিউ, এখানে তোমার হচ্ছে এমসিকিউ হওয়ার চান্স বেশি। করে ওয়েট করতে হবে। একটু করে ওয়েট করতে হবে, কেমন? এক সেকেন্ড। কি বুঝতে পারছে ভাইয়া? অর্থনৈতিক সমস্যা গুরুত্বপূর্ণ বিষয়, হ্যাঁ অর্থনৈতিক সমস্যা। তাহলে বই পড়লে আর লাগবে না আপনার বই, হ্যাঁ নির্বাচন তো গুরুত্বপূর্ণ, বুঝতে পারছি, জি ভাইয়া, ওকে। আমি তোমরা কয়জন আছো বুঝতে পারতেছি না। আছো 10-15 জন? আচ্ছা, 25-26 জন, অনেকেই আছো, খুব ভালো। কে আছে? আমি কিন্তু সিকিউ সলভ করে দেখাবো, তোমরা থাকেও, যারা নাই তারা পরে আফসোস করুক, কোনো সমস্যা নেই, কিন্তু যারা আছো তারা একটু থাকো, আমি সিকিউ সলভ করে দেখাবো এবং সিকিউ কোয়েশ্চেনগুলো ডাইরেক্ট দিয়ে দিই, ডাইরেক্ট দিয়ে দিই। তোমার প্রথমত সিকিউ সলভ আগে দেখাইছিলাম, বাট তারপরে আবার একটু দেখাই দিই। নাদিয়া হক, তুমি নানুর বাসায় গিয়ে আমার জন্য কিছু নিয়ে আসিও। আচ্ছা ভাইয়া, নোট করতেছি, তাই কমেন্ট করতেছি না আজ, অন্য সময় কমেন্ট করি, বাট আজকে নোটটা জরুরি। হ্যাঁ আজকে নোটটা জরুরি, রাইট রাইট রাইট। আজকে হচ্ছে নোট করতে হবে বেশিরভাগ ক্ষেত্রে, আজকে তোমাদের নোট করাটাই হচ্ছে ইম্পর্টেন্ট। আজকে একটু নোট করাটা ইম্পর্টেন্ট, কারণ এখন লাস্ট মোমেন্ট তো, তুমি একটু লিখে নাও তোমার কী কী দরকার, কী কী দরকার নাই, সেগুলো একটু লিখে নাও, কারণ পরবর্তীতে তুমি তো এই জিনিসগুলো আবার পাবা না, আবার পাওয়ার সুযোগ হবে না, তোকে সেক্ষেত্রে একটু ঝামেলা হবে। আচ্ছা, ওপেন হচ্ছে না কেন, আমি তো বুঝতেছি না।
একজন কোনায় পড়ে গেছে না, কি একটা ঝামেলাতে আছি। দেখেন, আই হোপ এখন ঠিকঠাক আছে। অর্থনৈতিক সমস্যা কি হয়েছে দেখো, অর্থনৈতিক সমস্যা থেকে আমাদের বহুত 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 এমসিকিউ হওয়ার চান্স 100% এমসিকিউ হওয়ার চান্স। প্রথমে তো কাকে বলে লাগবে এটা, আরেকটা হচ্ছে 100% এমসিকিউ হচ্ছে এটা। অর্থনৈতিক সমস্যার প্রধান কারণ হচ্ছে সম্পদের দুষ্প্রাপ্যতা বা সীমাবদ্ধতা। অর্থনৈতিক জনসমস্যা হচ্ছে দুষ্প্রাপ্যতা ও নির্বাচন। এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট। এই যেগুলো গোল্লা দিচ্ছে এগুলো ভালো করে খেয়াল করবা, এরপর এই জায়গাটা কোনোভাবে মিস দেবো না, লিখো, কোনোভাবে মিস দেওয়া যাবে না, কোনোভাবে মিস দেওয়া যাবে না। কেন মিস দেওয়া যাবে না? কারণ এখানে আসবে সম্পদের বিজ্ঞান কে বলছে অ্যাডাম স্মিথ, কল্যাণের বিজ্ঞান কে বলছে মার্শাল, নির্বাচনের বিজ্ঞান কে বলছে স্যামুয়েলসন, স্বল্পতার বা অপ্রাচুর্যের বা দুষ্প্রাপ্যতার বিজ্ঞান কে বলছে এল রবিন্স। এই দেখো, স্বল্পতার, অপ্রাচুর্যের, দুষ্প্রাপ্যতার বা সমস্যার বিজ্ঞান দেখো, স্বল্পতার, অপ্রাচুর্যের, দুষ্প্রাপ্যতার এগুলো হচ্ছে তোমার সমস্যার বিজ্ঞান, এগুলো বলছে এল রবিন্স। এরপর আরেকটা লিখতে পারো যে প্রশাসনিক বিজ্ঞান কে বলেছে? প্রশাসনিক বিজ্ঞান বলছে হচ্ছে অস্কার। অর্থনীতিকে প্রশাসনিক বিজ্ঞান বলছে অস্কার। অর্থনীতিকে প্রশাসনিক বিজ্ঞান নিতেছে বলে, হ্যাঁ মিডিয়াম রিডার পড়তো না, ওই তো ল্যাক হয়ে গেছিলো, ওই জন্য জামানো হচ্ছিল। আচ্ছা, যাই হোক, তাহলে কোনোভাবে মিস দেওয়া যাবে না। এটা কি বলছে সেটা এখানে সমস্যার বিজ্ঞান যদি বলে লিওনেল লভেজ, এবং প্রশাসনিক বিজ্ঞান হচ্ছে অস্কার। এই জায়গাতে খুব বেশি ইম্পর্টেন্ট, এমসিকিউ 100% হওয়ার চান্স আছে, প্লিজ। আচ্ছা, এখানে একটা জিনিস আরেকটা লিখতে পারো, অর্থনৈতিক সমস্যা এবং অর্থনৈতিক সমস্যার স্বরূপ। অর্থনৈতিক সমস্যার স্বরূপ বলা হয় দুষ্প্রাপ্যতা ও নির্বাচন। অর্থনৈতিক সমস্যার স্বরূপ দুষ্প্রাপ্যতা ও নির্বাচন। প্লিজ এই কথাগুলো লিখে রাখো ভাই, বুঝতে পারতেছো না যে এগুলো কতটা ইম্পর্টেন্ট, পরীক্ষা আসবে যেগুলো, একটু লিখে রাখো। অর্থনৈতিক সমস্যার স্বরূপ দুষ্প্রাপ্যতা ও নির্বাচন খুব ইম্পর্টেন্ট, না থাকলে এগুলো লিখে রাখো। বই পরীক্ষার আগে শুধু বই পড়ে দেওয়া। তাহলে এই জায়গাটা ক্লিয়ার কিনা বলো সবার? এই জায়গাটা ক্লিয়ার কিনা? ক্লিয়ার হলে একটু ক্লিয়ার লিখো সবাই, ক্লিয়ার একটু ক্লিয়ার লিখো। আপনি বিউটি এডুকেটরস আইসিটি ক্লাস করান? কোথায় কি কোন জায়গায় ক্লাস করে আল্লাহ জানে। আচ্ছা, বুঝতে পারছেন কিনা বলেন, একটু বুঝতে পারছেন কিনা সবাই একটু বলেন তো, এটা বুঝতে পারছেন কিনা কি পড়তে হবে না তো বলেছি? ক্লিয়ার? ওকে, ক্লিয়ার। চলো, ক্লিয়ার হলে এরপর আসো মৌলিক অর্থনৈতিক সমস্যা থেকে। তাও তোমার এমসিকিউ তেমন একটা হয় না, হওয়ার চান্স আছে। একটা এমসিকিউ হয় যে মৌলিক অর্থনৈতিক সমস্যা, এই কথাটা কে বলছে? মৌলিক অর্থনৈতিক সমস্যা হচ্ছে স্যামুয়েলসন দিচ্ছে। মৌলিক অর্থনৈতিক সমস্যা বিশ্লেষণে প্রথম অবদান আছে পল অ্যান্টনি স্যামুয়েলসন, এবং সে হচ্ছে আধুনিক অর্থনীতির জনক। লিখে রাখো, আধুনিক অর্থনীতির জনক পিএ স্যামুয়েলসন। ওর একটা বই আছে, ওর বইটার নাম লিখে রাখো, পারলে ওর বইটার নাম লিখে রাখো, ফাউন্ডেশন অফ ইকোনমিক্স অ্যানালাইসিস। ফাউন্ডেশন অফ ইকোনমিক্স অ্যানালাইসিস। আধুনিক অর্থনীতির জনক। এই মূলত এই অবদানটা রাখার জন্য আধুনিক অর্থনীতির জনক হচ্ছে, এবং যুক্তরাষ্ট্রের প্রথম নোবেল বিজয়ী ও হচ্ছে তোমার স্যামুয়েলসন, যুক্তরাষ্ট্রের প্রথম নোবেল বিজয়ী। তার বইয়ের নাম কি? ফাউন্ডেশন অফ ইকোনমিক্স অ্যানালাইসিস। ওকে, তো সে মৌলিক সমস্যা হিসেবে কয়টাকে দিছে? 3টাকে দিছে। কিভাবে, কার জন্য? ভাইয়া
মনে রাখবেন এগুলো সিরিয়ালি মুখস্থ রাখতে হবে প্লিজ, এগুলো হচ্ছে সিরিয়ালি মুখস্থ রাখতে হবে, ধারাবাহিকভাবে রাখতে হবে, একটু লিখে রাখেন, ধারাবাহিকভাবে মনে রাখতে হবে, ধারাবাহিকভাবে মনে রাখতে হবে। কেন? কি এর পরে কোন সমস্যা আসে, কিভাবে, তারপর কার জন্য, কি কিভাবে কার জন্য, এবার মনে রাখবা কি কিভাবে কার জন্য, এভাবে করে সমস্যাগুলো আসে। সো আমাদেরকে কি কিভাবে কার জন্য একটার পর একটা পরীক্ষা এভাবে আসে, কির পরে কি সমস্যা তৈরি হয়, কিভাবে পর কার সমস্যা কার জন্য তৈরি হয়, এভাবে করে পরীক্ষা আসে। তো এই জিনিসগুলো একটু রিডিং করবা, ধারাবাহিকভাবে মনে রাখবে, জাস্ট আর কিছু না। এখানে দুইটা কাকে বলা আছে যেগুলো তোমার হচ্ছে একটা প্রশ্ন লেখার জন্য লাগবে, প্রতি একক উৎপাদনের জন্য মূলধনের তুলনায় শ্রমিক বেশি নিয়োগ করলে শ্রমনিবিড়, আর মূলধন বেশি নিয়োগ করলে মূলধন নিবিড় উৎপাদন কৌশল বলে। এই জিনিসটা একটু পড়ে রাখবে, এটা হচ্ছে জ্ঞানমূলক প্রশ্নের জন্য লাগবে। শ্রমনিবিড় কাকে বলে, মূলধন নিবিড় কাকে বলে, এগুলো জ্ঞানমূলক প্রশ্নের জন্য লাগবে, এখানে লিখে রাখবে। এই দুটো হচ্ছে জ্ঞানমূলক প্রশ্নের জন্য লাগবে। এক্স্যাক্টলি বলে দিচ্ছি কোথায় জ্ঞানমূলক, কোথায় অনুধাবন, কোথায় বহুপদী, কোথায় কি ডাইরেক্ট বলে দিচ্ছি, তারপরও কিছু করা যায় যদি না পড়ো। এতটুকু ক্লিয়ার কিনা বলো সবাই? এটা ক্লিয়ার হলে ক্লিয়ার টু লিখো, তাই বলছে ইয়েস। আচ্ছা, আমার মনে থাকে না যে তোদের ইয়াগুলা চেঞ্জ হওয়ার কারণে নামগুলা বুঝতে অসুবিধা। আচ্ছা, এটা ক্লিয়ার 3 লিখতেছ? আচ্ছা, ক্লিয়ার 3 লিখছো তো? আচ্ছা, এটা ক্লিয়ার কিনা আবার কেমন বুঝবো? এতক্ষণ তো সবাই ক্লিয়ার লিখছো। এমনিতে অন্য কথা বলার দরকার নেই, জাস্ট তোমরা ক্লিয়ার বা নোট করতেছো এই জিনিসটা লিখো, জাস্ট নোট করা শেষ করো, আরগুলো পরে। ওকে, ক্লিয়ার টু লিখছি, ঠিক আছে। ওকে, এখন এখানে আমাদের যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো ব্যাখ্যা করার জন্য দেখেন, আমাদের সমস্যাগুলো ব্যাখ্যা করার জন্য দুইটা রেখা আছে, একটা পিপিসি রেখা, একটা হচ্ছে আইপিসি রেখা। দেখেন, আমাদের সমস্যাগুলো ব্যাখ্যা করার জন্য দুইটা রেখা আছে, আমাদের সমস্যা ব্যাখ্যা করার জন্য দুইটা রেখা আছে, একটা হচ্ছে পিপিসি রেখা, একটা হচ্ছে আইপিসি রেখা। তো এখানে এই জিনিসটা মনে রাখবেন যে আমাদের তো সমস্যা হচ্ছে 3টা। এই উৎপাদন সম্ভাবনা রেখা যেটা আছে, এই যে উৎপাদন সম্ভাবনা রেখা যেটা আছে, প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, এটার সংক্ষেপে আমরা বলি পিপিসি, এটাকে আবার অনেকে পিপিএফও বলে। যেমন প্রোডাকশন পসিবিলিটি কার্ভ না বলে, এই দেখো এখানে যেটা কার্ভ বলছো কেমনটা লাগে, সমস্যা হচ্ছে এই রুমে বেশি গরম তো আসলে টেম্পারেচার নিতে পারে না। কার্ভ, ফ্রন্টিয়ার বলে, অনেকে পিপিএফও বলে, পিপিসি বা পিপিএফ একই কথা। এটা ফ্রন্টিয়ার, FRONTIER, ফ্রন্টিয়ার, পিপিএফও বলে। এই উৎপাদন সম্ভাবনা রেখা বা পিপিসির মাধ্যমে আমরা দুইটা সমস্যার ব্যাখ্যা দিই, এটা কি এবং একটা কার জন্য, এটা মনে রাখবা, কি এবং কার জন্য, এই দুইটা সমস্যার ব্যাখ্যা দেওয়া হচ্ছে পিপিসি। আরেকটা যেটা আছে যে কিভাবে উৎপাদন করা হবে, এই সমস্যার ব্যাখ্যা দেওয়া হচ্ছে আইপিসি। প্লিজ, পিপিসি আইপিসি এক না, আইপিসি আরেকদম হচ্ছে আইপিএসি। এটা মানে হচ্ছে সমুৎপাদন, এটাও হচ্ছে সমুৎপাদন রেখা, যেটা আমরা পরে বলতেছি। কিভাবে উৎপাদন করা হবে এই সমস্যার ব্যাখ্যা দিচ্ছে হচ্ছে তোমার হচ্ছে সমুৎপাদন রেখা। কিভাবে উৎপাদন করা হবে এই সমস্যার ব্যাখ্যা দেওয়া হচ্ছে সমুৎপাদন রেখা। আচ্ছা, এখন এই উৎপাদন সমাধান রেখা থেকে কি আসে পরীক্ষায়? উৎপাদন সমাধান রেখা থেকে আমাদের সব থেকে বেশি সিকিউরগুলো হয় উৎপাদন সমাধান রেখা থেকে। তুমি এখানে এই জিনিসটা লিখে রাখো যে সবচেয়ে বেশি সিকিউ হওয়ার চান্স আছে হচ্ছে এই জায়গা থেকে। সিকিউ 100% হবে, 100% সিকিউ হবে এই জায়গা থেকে। যে এটা কাকে বলে তো মাস্ট মুখস্থ রাখতে হবে, কারণ এটাই তো গতে আঁকতে বলবে। গতে আঁকতে বললে উৎপাদন সমাধান রেখা এটা কাকে বলে বলতেই হবে। এবং এখানে যেভাবে আসছে সেভাবে মুখস্থ রাখবে। যে রেখার বিভিন্ন বিন্দুতে নির্দিষ্ট পরিমাণ সম্পদ ও বিদ্যমান সব প্রযুক্তির সাথে দুটি দ্রব্য উৎপাদন বিভিন্ন সংমিশ্রণ প্রকাশ পায় তাকে উৎপাদন সমাধান রেখা বলে। এবং উৎপাদন সমাধান রেখা বিভিন্ন বিকল্প পছন্দের তালিকা প্রকাশ করে, এটা হচ্ছে পিপিসি। উৎপাদন সমাধান রেখার আগে হচ্ছে মূল বিন্দুর দিকে অবতল। পরীক্ষা যদি হয় কেন অবতল হয় মূল বিন্দুর দিকে, এখানে লিখে রাখতে পারো যে ক্রমবর্ধমান সুযোগ ব্যয়ের কারণে, ক্রমবর্ধমান সুযোগ ব্যয়ের কারণে উৎপাদন সমাধান রেখার আকৃতি অবতল হয় কেন? উৎপাদন সমাধান রেখার আকৃতির অবতল হয় কেন? উৎপাদন সমাধান রেখার আকৃতির অবতল হয় কেন? উৎপাদন সমাধান রেখার আকৃতি অবতল হয় কেন? ক্রমবর্ধমান সুযোগ ব্যয়ের কারণে। লিখে রাখো, ক্রমবর্ধমান সুযোগ ব্যয়ের কারণে। এটা একটা গুরুত্বপূর্ণ অনুধাবনমূলক প্রশ্ন হতে পারে, ঠিক আছে। এরপর উৎপাদন সমাধান রেখা থেকে যে বিষয়গুলো ধারণা পাওয়া যায়, কি ধারণা পাওয়া যায়?
বেকারত্ব, দক্ষ ব্যবহার, অর্থনৈতিক সমৃদ্ধি, সুযোগ ব্যয়, বিভিন্ন দেশের তুলনা, এগুলো হচ্ছে উৎপাদন সীমা রেখা থেকে বিভিন্ন বিষয় আমরা জানতে পারি, ঠিক আছে। এবং অর্জনযোগ্য সীমার জিনিসটা কি, অর্জনযোগ্য জিনিস সীমাটা কি, এখানে আমরা এই যে উৎপাদন সীমা রেখা, আমরা তো জানি যে এই উৎপাদন সীমা রেখা এটা হচ্ছে বিভিন্ন বিন্দু থেকে নির্দেশ করে, সেটা আমরা একটু পরে বোঝাচ্ছি। এবং তোমাকে যে বিষয়টা এখানে বলার বিষয় সেটা হচ্ছে এই যে প্রত্যেকটা জিনিস, এগুলো প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা করে কিন্তু আমাদের পরীক্ষায় গতে আসার চান্স আছে, আমাদের গতে আসার চান্স আছে। এক যন্ত্রণা, এই সে যন্ত্রণা, এটার টেম্পারেচার এত হাই হয়ে গেছে যে সে লোড নিতে পারতেছে না, এটা 2-3 দিন ধরে ডিস্টার্ব করতেছে। আচ্ছা দেখেন, এখান থেকে একটা জিনিস বুঝে দিচ্ছি যদি আসে আর কি, আস্তে আস্তে ও ক্লিয়ার হোক, ও ক্লিয়ার হতে চাচ্ছে বাট হতে পারতেছে না। আমরা এখান থেকে অন্য বিষয়টা ক্লিয়ার করি। এই যে এটা হচ্ছে উৎপাদন সীমা রেখা, এখান থেকে এই জিনিসটা আপনারা দরকার এই জায়গায় লিখে রাখতে পারেন চাইলে। এটা হচ্ছে অবতল আকৃতির, অবতল আকৃতির, এবং এটার যে এই জায়গাগুলোতে যে বিন্দুগুলো থাকে, কাজ করতেছে না, এই জায়গায় যে বিন্দুগুলো থাকে এই সবগুলো বিন্দু উৎপাদন সীমা রেখার উপরস্থ বিন্দু, এই জিনিসগুলোকে বলা হয় উপরস্থ বিন্দু। আর এখানে একটা বিন্দু দিলাম, এটাকে বলা হয় অভ্যন্তরীণ বিন্দু। আর এখানে একটা বিন্দু দিলাম, এটাকে বলা হয় বহিস্থ বিন্দু, ঠিক আছে। উপরস্থ বিন্দু, অভ্যন্তরীণ বিন্দু, বহিস্থ বিন্দু, এগুলো কি? বহিস্থ বিন্দু যেগুলো আছে এটা হচ্ছে অর্জনযোগ্য, অর্জনযোগ্য মানে যেখানে চাষ করা যাবে না। এই যে এই অর্জনযোগ্য সীমার একটা কথা বলছে, সে অর্জনযোগ্য হচ্ছে এই বহিস্থ বিন্দু, যেখানে আমি উৎপাদন করতে পারবো না, আমার ইদ্যুৎ সীমানা আছে, এর বাইরে উৎপাদন করতে পারবো না। অভ্যন্তরীণ বিন্দু এটা হচ্ছে তোমার এই অভ্যন্তরীণ যেটা বিন্দু আছে এটা হচ্ছে অদক্ষ ব্যবহার, অদক্ষ ব্যবহার বা সম্পদের অদক্ষ ব্যবহার বা বেকারত্ব নির্দেশ করবে, বেকারত্ব নির্দেশ করবে। উপরস্থ যেটা বিন্দু সেটা হচ্ছে সম্পদের সর্বোচ্চ সীমা বা উৎপাদনের সর্বোচ্চ সীমা নির্দেশ করবে বা দক্ষ ব্যবহার নির্দেশ করবে, দক্ষ ব্যবহার নির্দেশ করবে, দক্ষ ব্যবহার নির্দেশ করবে। আবার বলতেছি, এটার আকৃতি অবতল, বাইরের বিন্দুতে চাষ করা যায় না, ভিতরের বিন্দুতে চাষ করা যায়, বাট অদক্ষ ব্যবহার বা বেকারত্ব। উপরস্থ বিন্দু হচ্ছে তোমার সম্পদের সীমা বা সর্বোচ্চ সীমা বা দক্ষ ব্যবহার নির্দেশ করবে। এবং মনে রাখতে হবে এই উৎপাদন সম্ভাবনা রেখার এই যে এই জায়গা থেকে যদি তোমার আমার সম্পদের যথাযথ ব্যবহার করা যায়, সম্পদের যথাযথ ব্যবহার করা যায়, বা সম্পদের প্রতিকূল বা উপকরণের যে প্রতিকূল পরিবর্তন যদি হয়, তখন আমার সীমানাটা এখান থেকে পাওয়ারটা, দক্ষতাটা এখানে বেড়ে যাবে, তো দক্ষতা বেড়ে যাবে, আমার পাওয়ারটা এদিকে বেড়ে যাবে। এদিকে গেলে সেটাকে বলা হয় প্রবৃদ্ধি। আর যখন রেখাটা নিচের দিকে চলে আসে, তখন এটাকে বলা হয় মন্দা। নিচের দিকে চলে আসলে সেটাকে বলা হয় মন্দা, নিচের দিকে আসলে মন্দা। আর উপরের দিকে গেলে প্রবৃদ্ধি, উপরের দিকে গেলে প্রবৃদ্ধি, নিচের দিকে আসলে হচ্ছে মন্দা। কেমন? তাহলে প্রবৃদ্ধি মানে কি জানেন? দক্ষতা ও ক্ষমতা বৃদ্ধি। প্রবৃদ্ধি মানে লিখে রাখেন দক্ষতা ও ক্ষমতা বৃদ্ধি, দক্ষতা ও ক্ষমতা বৃদ্ধি। আর এদিকে আসা মানে হচ্ছে দক্ষতা ও ক্ষমতা হ্রাস। মন্দা মানে হচ্ছে দক্ষতা ও ক্ষমতা হ্রাস। আমার দেশের যে উৎপাদন ক্ষমতা বা দক্ষতা, এই ক্ষমতা হ্রাস পেলে সেটা হচ্ছে মন্দা, আর বাড়লে সেটা হচ্ছে প্রবৃদ্ধি। এই ধরনের প্রশ্নগুলো আসবে। এবং আরেকটা জিনিস হচ্ছে সুযোগ ব্যয়। মনে রাখবেন এই রেখার সাহায্যে শুধুমাত্র সুযোগ ব্যয়ের ধারণা ব্যাখ্যা করা যায়, আর কোনো ব্যয় না। যেমন পরীক্ষা আসে এই রেখার সাহায্যে কোন ব্যয়ের ধারণা দেওয়া যায়, কোন ব্যয়ের ধারণা যাবে, জাস্ট একটা ব্যয়ের ধারণা দেওয়া যায়। প্লিজ, এটা একটা প্রবলেম হচ্ছে বেশি, ঠিক আছে। আচ্ছা, তোমার হচ্ছে ব্রিটিশ আমেরিকান কি বলছে? ব্রিটিশ তো অন্য জিনিস, আমেরিকান তো আর জিনিস তোমার। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে সুযোগ ব্যয়। এই যে এই সুযোগ ব্যয়, এখান থেকে জাস্ট তুমি একটা ব্যয়ের ধারণা দিতে পারবে, সেটা হচ্ছে সুযোগ ব্যয়। যে তুমি যদি এদিকে বাড়াইতে চাও, এদিকে কমায় ফেলতে হবে,
অথবা এইদিকে বাড়াতে চাইলে এইদিকে কমায় ফেলতে হবে। মানে এই জিনিসটা ব্যাখ্যা করতে পারবা, এখানে না উৎপাদন ব্যয়ের ধারণা দিতে পারবা, না চাহিদার ধারণা দিতে পারবা, না যোগানের ধারণা দিতে পারবা, এগুলো কিছু ধারণা দেওয়া যাবে না। শুধুমাত্র একটা জিনিসের ধারণা দেওয়া যাবে, সেটা হচ্ছে সুযোগ ব্যয়। একটা হচ্ছে সুযোগ ব্যয় ছাড়া আর কোনো কিছুর ধারণা দেওয়া যাবে না। আর এগুলো তো পাওয়া যায়, যে বেকারত্ব কি, দক্ষ ব্যবহার, অর্থনৈতিক সমিতি কি, এগুলো তো পাওয়া যায়। তো এগুলো বাদে আর কিছু ব্যাখ্যা করা তেমন একটা যাবে না, এ হচ্ছে বিষয়। আচ্ছা, এরপর আসেন আমরা একটু এখান থেকে বের হই। এবার এখান থেকে সিকিউ যে হয় সেগুলো একটু বোঝার চেষ্টা করব। সব থেকে বেশি ভেজাল আগের যে পত্র ছিল এই জিনিসটা বুঝছো কিনা বলতো, সুযোগ পেয়ে জিনিসটা বুঝছো কিনা একটু বলতো তাড়াতাড়ি। অত্যধিক প্রবৃদ্ধি লেখা দেখতে প্রবলেম হচ্ছে, কোনটার লেখা দেখতে প্রবলেম হচ্ছে? দেখাই তো, দেখতে প্রবলেম হচ্ছে? সত্যি সত্যি প্রবলেম হওয়ার তো কথা না। আচ্ছা আচ্ছা, আমরা এখান থেকে সিকিউগুলো বলবো, কেমন? তোমরা সিকিউগুলো দেখে একটু বলতে পারো কিনা দেখি। আমরা সিকিউগুলো বলে দিব। তোমাদের কারো মনে আছে যে কয়টা সিকিউ হইতে পারে? আচ্ছা, ক্লিয়ার ভাইয়া। স্যার সিকিউটা ফুল মার্কস পাওয়া ট্রিক্স দেখাই দিন। হ্যাঁ, ওইটাই তো দেখাই দিব। জি ভাইয়া। কই তুই দেখি তোর নেট প্রবলেম, কই দেখি তো তোর নেট প্রবলেম, একজন আরেকজনকে বলতেছে না। ঠিক আছে, দেখা যায় স্যার। সেকেন্ড পেপার বইয়ের অনেক আসতেছে দেখতেছে, আজকেও অনেকে নোট দিচ্ছে ক্লিয়ার, তাই বা বলতেছে ক্লিয়ার। আচ্ছা, যদি ক্লিয়ার হয় আমরা সামনে আগাবো। ডিভাইস স্টার্টিং, এখান থেকে আমরা সিকিউগুলো একটু দেখব, আমাদের সিকিউগুলো কেমন আসে একটু দেখব। চলো সিকিউগুলো দেখা একটু। দেখেন, এটা হচ্ছে কোয়েশ্চেন প্যাটার্ন 1। এখানে 3টা কোয়েশ্চেন আসে, একটা এখান দিয়ে দিয়ে দিচ্ছে, আরেকটা পরে দিয়ে দিচ্ছে। এই কোয়েশ্চেন প্যাটার্ন 1, একটা হচ্ছে কোয়েশ্চেন প্যাটার্ন 1, এরকম একটা বক্স দিবে, বুঝছেন? এখানে এক্স দ্রব্য এবং ওয়াই দ্রব্য বিভিন্ন মান দেওয়া থাকবে। ওখান থেকে আপনাকে গতে বলবে উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করো। আচ্ছা, আমি দিচ্ছি 0, 30, 40, 50, 0, 50, 40, 30। 2 নম্বর বলবে হচ্ছে তোমার x ইকুয়াল টু 20 ও y ইকুয়াল টু 20 ও এবং x ইকুয়াল টু 50, y ইকুয়াল টু 50, কিছুক্ষণ থাকবে, y ইকুয়াল টু 50। উৎপাদন আছে কয়েকজন? উৎপাদনে হ্যাঁ, বলেন না বলেন না। যে ছেলেটা ছিল ডিজাইন ও কি কাজ করবে, ওর নাম্বার আপনি আমাকে দিয়েছিলেন। লাগলে আবার নিব আর কি ওর থেকে। হ্যাঁ, একটা বিষয়ের জন্য আমার দিতে যাচ্ছে,
বাতি সাথে ইয়া করার কথা না, উনি বাইরে থেকে কাজ মতো মতো করে করাচ্ছে। রাকিবকে ভিডিও এডিট করে দিতে বলতেছে, কত টাকা নিয়ে জিজ্ঞেস করতেছে। হ্যাঁ বলবো তুমি করো, আমার কথা দেন না। আল্লাহ আল্লাহ। আচ্ছা ওর নাম কি ছিল মনে আছে আপনার? হালকা করে আপনি মেসেঞ্জার আমাকে দিছিলেন একবার? দিছিলাম দিছিলাম। মেসেঞ্জার দেখি। জিহান জিহান বা জিসানের একটা হ্যাঁ আব্দুল্লাহ জিহান পাইছি। দাঁড়ান ওর নাম্বার আমার থেকে সেভ ছিল হোপ। হ্যাঁ 01851 51 72 46 18। আচ্ছা কইব রে সময় দে বা বাট মেটে সিকোয়েন্সটা একটু বলে ভালো হতো। আচ্ছা বলবো যৌক্তিকতা আলোচনা করো, যৌক্তিকতা আলোচনা করো। এরপর হচ্ছে তোমার এখান থেকে চিত্র হতে অর্থনৈতিক প্রবৃদ্ধি বা মন্দা আলোচনা করো। এরপর হচ্ছে সুযোগ ব্যয়ের ধারণা ব্যাখ্যা করো। এগুলো কিছুদিন আগে পড়াইছিলাম, এই জিনিসগুলো হচ্ছে কিছুটা আগে পড়াইছিলাম। আমি আবার বলতেছি, এখানে তোমার 90% কোয়েশ্চন হওয়ার সম্ভাবনা হচ্ছে এই দুটা 90%, এবং এটা হওয়ার চান্স আছে মনে করো 70%, আর এটা হওয়ার চান্স আছে 60%। ঠিক আছে, এই দুইটা প্রশ্ন হওয়ার চান্স 90%। এখানে আমি দুইটা বিন্দু দিয়ে দেখাইছি, দেখো এখানে আমি দুইটা বিন্দু দিয়ে দেখাইছি। মনে করো যে এটা উৎপাদন সম্বন্ধে রেখা হলে একটা ভিতরের বিন্দু একটা বাইরের বিন্দু, কিন্তু হয়তো পরীক্ষায় একটা বিন্দু দিয়ে আসতে পারে, জাস্ট শুধু এই একটা বিন্দু দিয়ে আসতে পারে, অথবা শুধু এই একটা বিন্দু দিয়ে আসতে পারে। অর্থাৎ তোমার যে কোনো একটা বিন্দু দিয়ে আসতে পারে, এখানে দুইটা বিন্দু নিয়ে আসতে পারে, একটা বিন্দু নিয়ে আসতে পারে, একটা বিন্দু নিয়ে আসতে পারে, কোনো সমস্যা নেই। প্রবৃদ্ধি বা মন্দা দেখাতে বলছে, এই জিনিসগুলো আমরা দেখানোর চেষ্টা করবো, বাট তার আগে আমরা এই জিনিসটা সিলেক্ট করে এক জায়গায় নিয়ে যাই। আচ্ছা এই জায়গায় নিয়ে যাচ্ছি, আই হোপ তোমাদের সুবিধা হবে। পরে এসএস নিয়ে লাগবে। এখন আমি 1 নম্বর প্রশ্নের উত্তর লিখতেছি, ধরে নাও এটা হচ্ছে 1 নম্বর প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন কেমন, সিকোয়েন্সটা দেখো, এটা হচ্ছে আমার খাতা। তো আমি উৎপাদন সম্বন্ধে রেখা যখন আঁকতে বলছে, আমি প্রথমে সংখ্যাটা দিব। দেখো এই জায়গা থেকে শুরু করবো না, এই জায়গা থেকে শুরু করবো না, তোমরা সবসময় শুরু করবা হয়তো একটা অ্যারো দিয়ে এখান থেকে শুরু করতে পারো, বাট আচ্ছা দেখেন, হয় একটা অ্যারো দিয়ে শুরু করতে পারেন, আদারওয়াইজ এই জায়গা থেকে শুরু করবেন, এই জায়গা থেকে শুরু করবেন। কাকে বলে এটা লিখবেন, এই যে কাকে বলে এটা লিখবেন, এখানে শেষ করবেন। দেখেন এখানে একদম এখানে সাথে লাগাই ফেলবেন না, জাস্ট এখানে একটা দূরত্ব রাখবেন, আর চেষ্টা করবেন এই জায়গাগুলো মেনটেন করে দেবেন। এরপর আপনি হচ্ছে এখানে যেহেতু সূচিটা দেওয়া আছে, জাস্ট আপনি রেখাটা আঁকবেন, এখানে জাস্ট রেখাটা আঁকলেন। এরপর যখন চিত্রের রেখা লিখবেন, একদম এখান থেকে শুরু করবেন না, বারবার বলতেছি এই বরাবর, এখানে যেখান থেকে শুরু করছেন এই বরাবর থেকে শুরু করবেন, এভাবে করে ব্যাখ্যাটা লিখবেন। এবং একটা কথা মনে রাখবেন যে আপনি এখানে এই জিনিসগুলো যাতে মেনটেন হয়, মানে এই জিনিসগুলো যদি যত সুন্দর মেনটেন করতে পারবেন। দেখো এই জায়গাটা শেষ করলাম, এটা যদি আমি এখানে শেষ করে ফেলি দেখতে সুন্দর লাগে না, এটা আমি বরাবর শেষ করবো। আরও একটা লিখতে হচ্ছে এই জায়গা থেকে শুরু করবো, এই জায়গা থেকে শুরু করবো, এবং আমার যদি এই জায়গা থেকে শেষ হয় এই জায়গায় শেষ করলাম, বা এই জায়গায় শেষ হয়ে যেতে পারে, সমস্যা নেই। বাট এই সিকোয়েন্সে লিখবেন, কাজ শেষ। এই সিকোয়েন্সে লিখলে আপনাকে স্যারের 3-3 মাস দিবে, এটা গতে আসবে, তো এটা 3-3 আপনি পাবেন, মাস পাবেন। এভাবে করে সিকোয়েন্সে লিখবেন। এখন এরপর আসেন 2 নম্বরে, মানে করেন এটা ঘতে আসবে, যেটা 2 নম্বর, আমাদের যেটা প্রশ্ন 2 নম্বর সেটা ঘতে আসবে। এখন সেখানে প্রথমে আপনি উত্তর বলে ফেলবেন, বারবার বলতেছি প্রথমে উত্তর বলে ফেলবেন, যে কি হবে না হবে সেটা আমি প্রথমে বলে ফেললাম, এই যে কি হবে না হবে আমি সেটা প্রথমে বলে ফেলাম, এখানে বলে ফেলাম। বলার পর এবার আমি চিত্রে প্রদর্শন করব, এটা চিত্রে দেখাবো যে স্যার এই জায়গায়
এই জায়গায় বা এই জায়গায় দেখালাম। কেমন? দেখানোর পর আমি এই যে চিত্রের ব্যাখ্যাটা দিব। চিত্রের ব্যাখ্যা কীভাবে দিতে হয় না দিতে হয় সেটা তোমরা জানো। চিত্রের ব্যাখ্যার সময় বারবার বলতেছি এই জায়গা থেকে শুরু করব, এই জায়গা থেকে শুরু করব এবং এই জায়গায় জিনিসটা যাতে মেনটেন থাকে এবং এটা এক পারা লেখা নিজের মতো একটা মন্তব্য লিখবো, নিজের মতো করে 2 লাইন হোক, এটা 2 লাইন হোক, বাট নিজে থেকে আরেকটা স্টেপ বাড়াবো, আরেকটা স্টেপ বাড়াবো। দেখো একটা স্টেপ, 2টা স্টেপ, 3টা স্টেপ, 4টা স্টেপ। খুব সুন্দর একটা প্রশ্ন হচ্ছে। এবার অর্থনৈতিক প্রবৃদ্ধি বা মন্দা দেখাতে বসছে, ধরুন 3 নম্বর প্রশ্নটা দেখাতে বসছে। 3 নম্বর এটাও তো ঘ নম্বর জন্য আসবে। তো প্রথমে অর্থনৈতিক প্রবৃদ্ধি আর মন্দা কাকে বলে সেটা এই জায়গা থেকে শুরু করে সুন্দর করে আমরা এই জায়গায় ফিনিশিং করবো। কাকে বলে প্রবৃদ্ধি আর মন্দা কাকে বলে সেগুলো সুন্দর করে শেষ করলাম, মনে করে এই জায়গায় শেষ হলো। এরপর আমি চিত্র এঁকে দেখাবো যে এখানে উৎপাদন সম্পর্কে এটা প্রবৃদ্ধি আর এদিকে মন্দা, এদিকে প্রবৃদ্ধি, এদিকে হচ্ছে প্রবৃদ্ধি, লিখে দিতে পারলে ভালো, আর এদিকে হচ্ছে মন্দা। পেন্সিল দিয়ে লিখে দেবে সুন্দর করে, আর পেন্সিল দিয়ে আঁকবা যাতে করে ভুল হলে মুছা যায়। এরপর এই প্রবৃদ্ধি আর মন্দা কীভাবে হইতে পারে না হইতে পারে সে ব্যাখ্যাগুলো করলাম সুন্দর করে ব্যাখ্যাগুলো করলে এবার আমি যে কথাগুলো বললাম সেগুলোর সাথে এই যে ব্যাখ্যা করলাম, এবার আমার সাথে একটা মতামত দেবো যে আমি যে প্রথমে বললাম যে প্রথমে সেটা কেন বললাম সেটা আমি একটা মতামত দিলাম। এই যে এইভাবে করে হলো, ঠিক আছে। আর 4 নম্বর যেটা আছে সুযোগ ব্যয়, সেম সুযোগ ব্যয় হচ্ছে তোমার 4 নম্বরটা হচ্ছে সুযোগ ব্যয়। প্রথমে কাকে বলে বলবা, মনে করো আমি এখানে কাকে বলে শেষ করলাম। এরপর চিত্র এঁকে চিত্র থেকে ব্যাখ্যা দিব, ব্যাখ্যাটা দিব, ব্যাখ্যা দেওয়ার পর নিজে থেকে আরেকটা মন্তব্য লিখবো। আমার কথা হচ্ছে এগুলো 2 লাইন হোক, বাট 4টা প্যারা করবা। সেটা 2 লাইন হোক, 2 লাইন মনে করে 4 লাইন হোক, মনে করে এখানে 2 লাইন, এখানে 2 লাইন, এখানে 2 লাইন, 6 লাইন চিত্র একটা, সমস্যা নেই। 2 লাইন হোক, কিন্তু 4টা প্যারা করবা 4 নম্বরের জন্য। কথাকে ক্লিয়ার কিনা বলো, কথা ক্লিয়ার কিনা? জি ভাইয়া ক্লাস আজকে কি জুমে ক্লাস নেবেন ভাইয়া? হ্যাঁ আজকে জুম নিব, যদি তোমাদের সমস্যা থাকে জুম নিব, সমস্যা থাকলে জুমে নিব। বুঝতে পারছো কিনা বলো, এই জিনিসটা ক্লিয়ার কিনা বলো, এই জিনিসটা বুঝতে পারছো কিনা সবাই একটু বলো তো, এই জিনিসটা বুঝতে পারছো কিনা একটু বলো তো। ক্লিয়ার? আচ্ছা এগুলোর উত্তর পারো না কে কে একটু বলো, এগুলোর উত্তর পারো না কে কে? এগুলোর উত্তর পারো না কে কে? মানে এগুলোর উত্তর পারো না কে কে একটু বলো তো। এগুলো যাদের আছে সে একটু আজকে একটু গ্রুপে দিয়ে দিত, যার খুব সুন্দর করে হ্যান্ড নোট আছে এই প্রশ্নগুলোর উত্তর যার সুন্দর করে নোট আছে সে একটু আজকে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিও। একজন দিলে হবে জাস্ট, যার লেখা একটু মোটামুটি সুন্দর আছে সে একটু হোয়াটসঅ্যাপ গ্রুপে দিও। আমাদের যেটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে উত্তরগুলো দিয়ে দিও। এটা আমি পড়াইছিলাম কিছুদিন আগে। ভাই আপনার ক্লাস করে আর কিছু পড়া লাগবে? না 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 আর কিছু লাগবে না ইনশাল্লাহ, ইকোনমিক্স আর লাগবে না। আচ্ছা ইকোনমিক্স আর লাগবে না। আচ্ছা এটা কোয়েশ্চেন 1 গেল। এবার আসো কোয়েশ্চেন 2 আসো যেটা নিয়ে আজকের আলোচনা। কোয়েশ্চেন 2টা হচ্ছে তোমার এরকম একটা থাকবে, এটা হচ্ছে রেখা নিয়ে থাকে। রাফি এটা হচ্ছে আইপি কার, তোমার এটা হচ্ছে আইপি কার এবং এটা হচ্ছে এই জায়গায় তারপরে L1 L2 এবার K1 K2 এবং এই জায়গায় তোমার হচ্ছে T1 এবং এটা হচ্ছে T2। রাফি কই ভাই? হ্যাঁ আপনি চলে যাচ্ছেন? আচ্ছা তাহলে এটা T1 এটা T2 কেমন? এখানের মধ্যে 1 নম্বর আসলে হচ্ছে তোমার হচ্ছে কোন সমস্যার কথা বলা হচ্ছে। আচ্ছা কে পারে না সেটা তো দেখি নাই, বুঝছি। আচ্ছা ভাই আমার আছে, এর আগে কখনো এদের পড়িনি, এর আগে কখনো পড়ে না বলতেছে। পানি খাওয়া দেখতে ফ্রিজে আছে, আচ্ছা আপনি খাও ইনশাল্লাহ পারি ভাই ক্লিয়ার। এর আগে কখনো এদের পড়িনি, এদের পড়ে না বলতেছে আল্লাহ। আচ্ছা এটা কোন সমস্যার কথা বলা হচ্ছে? এটা কোন সমস্যার কথা বলা হয়েছে? অর্থনীতির কোন সমস্যার কথা বলা হয়েছে? ও আচ্ছা প্লিজ আরেকটা জিনিস তো বলতে ভুলে গেছি, এই জায়গায় একটা প্রশ্ন অ্যাড করা উচিত ছিল যে এইটা দিয়ে কোন সমস্যার কথা বলা হচ্ছে, বা এরকম যদি দেয় যে মানে এরকম উৎপাদন সমাধানের একটা যদি প্রশ্ন দেওয়া থাকে, বুঝো কথাটা, এখানে একটা জিনিস অ্যাড করা উচিত ছিল। যদি বাই চান্স কোনো কারণে উৎপাদন সমাধানের একটা দেওয়া আছে, এখানে মনে করো X দ্রব্য, এখানে মনে করো Y দ্রব্য দেওয়া আছে, এই উৎপাদন সমাধানের একটা দেওয়া আছে, পার্থক্যটা বুঝো। আর মনে করো এখানে ধনী আছে, এখানে গরিব আছে, পার্থক্যটা বোঝার চেষ্টা করো। ধনী গরিব আছে আর এখানে X দ্রব্য Y দ্রব্য আছে। যদি দ্রব্য থাকে, খেয়াল করো এখানে যদি দ্রব্য থাকলে হচ্ছে তোমার কি উৎপাদন করা হবে সমস্যার কথা বলা হচ্ছে, কি
উৎপাদন করা হবে, সমস্যা ব্যাখ্যা দেওয়া হচ্ছে কি উৎপাদন করা হবে। আর যদি লেখা সুন্দর বলতে একদম স্পষ্ট থাকবে হচ্ছে কি উৎপাদন করা হবে এই সমস্যা, এবং এটা হবে কার জন্য উৎপাদন করা হবে, কার জন্য উৎপাদন করা হবে এই সমস্যার ব্যাখ্যা দেওয়া হবে, এই সমস্যার ব্যাখ্যা দেওয়া হবে কি উৎপাদন করা হবে এবং কার জন্য উৎপাদন করা হবে সমস্যার ব্যাখ্যা দেওয়া হয়। তাহলে এটা আসতে পারে যে কোন সমস্যার কথা বলা হচ্ছে, এখান থেকে কোন সমস্যার কথা বলা হচ্ছে, এটা কোন সমস্যার কথা বলা হচ্ছে, বা এটা কোন সমস্যার কথা বলা হচ্ছে। তাহলে এটা হচ্ছে তোমার এই সমস্যাটা হচ্ছে কি উৎপাদন করা হবে, এটা হচ্ছে কার জন্য উৎপাদন করা হবে, পার্থক্য বুঝিয়ে। এখন বুঝতে পেরেছেন এই জায়গায় তেমন একটা সমস্যা থাকার কথা না, কি উৎপাদন করা হবে এবং কার জন্য উৎপাদন করা হবে এই সমস্যার ব্যাখ্যা দেওয়া হয়। এরপর তোমার এরপর যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে এই জায়গা থেকে কোন সমস্যার কথা বলা হয়েছে এবং T1 ও T2 এর মধ্যে বাংলাদেশের জন্য কোনটি উত্তম, বাংলাদেশের জন্য কোনটি উত্তম, বাংলাদেশের জন্য কোনটা উত্তম সেরকম একটা প্রশ্ন দিবে তোমার, বাংলাদেশের জন্য কোনটা উত্তম। এই দুইটা প্রশ্ন আসার চান্স আছে, অর্থাৎ যদি এখান থেকে আসে এই দুইটা প্রশ্ন আসবে, জাস্ট আর কিছু না, আর কিছু না। তো আমি তোমাদেরকে বলছিলাম যে দেখেন আমার হচ্ছে দুইটা রেখা আছে, একটু বুঝাচ্ছি। উৎপাদন সমান রেখা, আরটা হচ্ছে সম উৎপাদন রেখা। এটার প্রত্যেকটা বিন্দু এক্স দ্রব্য ওয়াই দ্রব্য, এটা হচ্ছে দুটি দ্রব্যের সংমিশ্রণ প্রকাশ করে, আর এটা হচ্ছে দুটি উপকরণের সংমিশ্রণ প্রকাশ করে, দুটি উপকরণের সংমিশ্রণ প্রকাশ করে। এটা দিয়ে কি এবং কার জন্য সমস্যার ব্যাখ্যা দেয়া হয়, আর এটা দিয়ে কিভাবে উৎপাদন করা হবে এই সমস্যার ব্যাখ্যা দেওয়া হয়, দেখো এখানে হচ্ছে দুটি দ্রব্যের সংমিশ্রণ, পার্থক্যটা বুঝো, দ্রব্যের সংমিশ্রণ আর এটা হচ্ছে উপকরণের সংমিশ্রণ। এটা কি এবং কার জন্য দুটো সমস্যার ব্যাখ্যা দেয়, এটা হচ্ছে কিভাবে উৎপাদন করা হবে সমস্যার ব্যাখ্যা দেয়। আর এটা হচ্ছে অবতল আকৃতির রেখা, অবতল আকৃতির, আর এটা হচ্ছে উত্তল আকৃতির। উত্তল যদি না থাকে সমপরাবৃত্তাকার, সমপরাবৃত্তাকার আকৃতির, উত্তল বা সমপরাবৃত্তাকার আকৃতির, ঠিক আছে। তো এই হচ্ছে এটা আর এটার মধ্যে পার্থক্য। এটাকে সংক্ষেপে পিপিসি বা পিপিএফ বলে, আর এটাকে আইপিসি বা আইপিসি বা আইপিএফ, আইকিউসি বলে, আইপিসি বা আইকিউসি বলে, ঠিক আছে। আইসো পয়েন্ট, এটা হচ্ছে আইসো পয়েন্ট অথবা আইসো মানে সমান প্রোডাক্ট, কার্ভ, এটা তো কার্ভ, কেমন। আইসো মানে হচ্ছে সম, প্রোডাক্ট মানে উৎপাদন বা পয়েন্ট মানে উৎপাদন, আর কার্ভ মানে হচ্ছে রেখা, সম উৎপাদন রেখা। এই জায়গাটা ক্লিয়ার হয়েছে কিনা বলো, এই দুইটার পার্থক্যটা ক্লিয়ার কিনা বলো, এই জায়গাটা ক্লিয়ার কিনা বলো। হ্যাঁ, এই একটা সুন্দর বলছে, তাসফিয়া বলছে কি এখানে প্রত্যেকটা বিন্দুতে তোমার হচ্ছে উৎপাদন ভিন্ন, প্রতিটি বিন্দুতে উৎপাদন ভিন্ন, আর এখানে হচ্ছে উৎপাদন
সমান, উৎপাদন হচ্ছে সমান। কোথায়? প্রতিটি বিন্দুতে হচ্ছে উৎপাদন সমান, প্রতিটি বিন্দুতে উৎপাদন সমান, প্রতিটি বিন্দুতে উৎপাদন সমান। ঠিক আছে, এগুলো হচ্ছে প্রতিটি বিন্দুতে উৎপাদন সমান। হ্যাঁ স্যার ক্লিয়ার। তাসফি একটা ভালো কথা মনে করছে, একদম সেরা একটা মনে করছে কথা। এখানে তোমার প্রত্যেকটা বিন্দুতে উৎপাদন ভিন্ন, মানে এখানে তোমার ভিন্ন ভিন্ন উৎপাদন, এক্স একটা ওয়াই একটা, এক্স একটা ওয়াই একটা, কিন্তু এখানে প্রত্যেকটা বিন্দুতে উৎপাদন সমান, কিন্তু উপকরণ ভিন্ন, কিন্তু উপকরণ ভিন্ন, মানে এখানে থাকে শ্রম আর মূলধন, মানে উপকরণগুলো থাকে। ওই যে বলছিলাম উৎপাদন উপকরণ 4টি, শুরুর দিকে বলছিলাম, দেখছো ওই যে শুরুতে বলছি সেটা কাজ আসতেছে, ফুটতেছে। ওই শ্রম আর মূলধন এগুলো হচ্ছে উপকরণ। তো এখানের মধ্যে এখানেও এই জায়গাটা বোঝায় শ্রমিক বেশি, এটাতে হচ্ছে শ্রমিক মানে এল নির্ভর, আর এটা হচ্ছে এখানে যন্ত্রপাতি বেশি, মূলধন নির্ভর। কি আমি ভুল জায়গায় এসে পড়ছি, এখানে সব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। ক্লিয়ার ওয়ে অফ রোড। তুমি বহু জায়গায় আসো না, আসলে ঠিকই আসো। এখানে যারা আছে কেউ একদম বহুত আগে থেকে আসে, 1-1.5 বছর ধরে আসে, আর কেউ হচ্ছে মাস 2-3 মাস আগে থেকে আসে। তুমি হয়তো একটু লেগে জয়েন করছো এই জন্য, বাট আস্তে আস্তে থাকতে থাকতে হয়ে যায়। বাট এখন আর আস্তে আস্তে হওয়ার সুযোগ নাই। লাস্ট মোমেন্ট ইউ হ্যাভ টু ওয়ার্ক হার্ড। তোমার পরিশ্রমটা বাড়াতে হবে, কেমন? এখানে তোমার এমনভাবে পরিশ্রম করতে হবে যাতে তোমার নিজের জীবন নিয়ে আর অভিজ্ঞতা না থাকে। শেষ সময় এমনভাবে পড়তে হবে যাতে নিজেকে কোনোভাবে অভিযোগ দিতে না পারো, ইস একটু যদি বেশি করে পড়তাম তাহলে খুব ভালো করতাম, ইস একটু যদি সিরিয়াস হইতাম তাহলে আরও একটু রেজাল্ট ভালো হতো, ইস একটু যদি মোবাইল কম ইউজ করতাম তাহলে হয়তো আমার এইচএসসির রেজাল্ট অনেক বেশি ভালো হতো। এই আফসোস, এই অভিযোগ যাতে তোমাকে দিতে না হয়, এবং তোমার যাতে দিন শেষে নিজের প্রতি কোনো ব্লেম না থাকে, এবং নিজের প্রতি কোনো যে কি বলে অভিযোগ, ওই জিনিসটা যাতে না থাকে, ওই জিনিসটা তুমি বারবার মেনটেন করো। 1-1.5 মাস আছে, চাইলে অনেক ভালো একটা প্রস্তুতি নেওয়া যাবে, সুন্দর করে নেওয়া যাবে। পরিশ্রম বাড়াতে হবে। যেখানে আগে তুমি 2 ঘন্টা পড়তে, এখন তোমাকে 2 ঘন্টাটাকে 8 ঘন্টাতে রূপান্তর করতে হবে, কারণ এখন সময় নেই। তুমি 2-3 ঘন্টা ভিডিও দেখো, 1-2 ঘন্টা নিজের মতো পড়ালেখা করো। এই যে তোমার 24 ঘন্টা আছে, 24 ঘন্টার মধ্যে এই যে 24 ঘন্টা আছে আমার, 24 ঘন্টার মধ্যে আমি 8 ঘন্টা ঘুমাইলাম, 8 ঘন্টা ঘুমাইলাম, 2 ঘন্টা মনে করে সারাদিনের খাবার দাবার, ঠিক আছে, 2 ঘন্টা রেস্ট, তাহলে কয় ঘন্টা গেল? 12 ঘন্টা চলে গেল। আর 12 ঘন্টা যদি পসিবল হয় পড়ো, যদি পসিবল হয় পড়ো, ঠিক আছে। এখানের মধ্যে অনলাইনে মনে করো, অনলাইন তুমি ক্লাস করতে পারো, চাইলে যদি যেগুলো উইক আছে সেগুলো উইকনেস কাটানোর জন্য অনলাইনে ক্লাস করো দৈনিক 4 ঘন্টা, ঠিক আছে। আর বাকি ঘন্টাগুলো নিজের মতো করে পড়ো, নিজের মতো করে পড়ো, বাকি সময়টা হচ্ছে নিজের মতো করে পড়ো। কীভাবে পড়বো স্যার? কীভাবে পড়বো শিখে দিচ্ছি, কীভাবে পড়বো শিখে দিচ্ছি। ধরে দাও পরিণতি বা হচ্ছে ব্যবসার সংগঠন, যারা কমার্সের আছে তাদের হচ্ছে ব্যবসার সংগঠন। আমি থিওরিটিক্যাল সাবজেক্টগুলো নিয়ে ভালো কথা বলতে পারি, বাকিগুলো পারি না। ধরে নাও প্রথম অধ্যায়, প্রথম অধ্যায়ে নাম হচ্ছে আমি A+ পেতে চাই। এই অধ্যায়টা আমরা পড়তে চাচ্ছি, এটা হচ্ছে আমার প্রথম অধ্যায়ের নাম, আমি A+ পেতে চাই। এখানে প্রথম অধ্যায়ের মধ্যে আমাদের কি কি পড়তে হবে না পড়তে হবে অধ্যায়ের শুরুতে সব কিছু দেওয়া আছে। এইখানে যত টপিক আছে মনে রাখবা, প্রথমে টপিক সবগুলো কেটে দাও। এখান থেকে খুঁজে খুঁজে, এখান থেকে খুঁজে খুঁজে যা যা খুঁজে খুঁজে পরীক্ষায় আসে এমন টপিক লিখে রাখো, টপিকগুলো লিখে রাখো। প্রশ্ন হচ্ছে স্যার কোথায় পাবো এই টপিকগুলো, কোথায় পাবো স্যার? খুঁজে খুঁজে আমি তো খুঁজতে পারবো না স্যার, আমাদের তো টাইম নেই। অপশান আছে তোমার কাছে, যদি টেস্ট পেপার থাকে বা সাপ্লিমেন্ট থাকে, তুমি টেস্ট পেপার সাপ্লিমেন্ট খুলো, প্রথম অধ্যায়ের পরীক্ষায় কী কী আসে না আসে একটা অ্যানালাইসিস আছে, প্রত্যেকটা টেস্ট পেপার আছে। না থাকলে
না থাকলে বন্ধু থেকে খুঁজে নাও, যদি টেস্ট পেপার সাবজেক্ট না থাকে খুঁজে নাও, ওখানে আসে যে কোন কোন টপিক থেকে পরীক্ষা আসে। ইভেন ওটার পাশে লেখা থাকে যে ঢাকা বোর্ড 23 এরকম লেখা থাকে, বা সিলেট বোর্ড 22 এরকম লেখা থাকে। এই টপিকটা, এই যে টপিকটা, এই টপিকটা আমাকে পড়তে হবে, মানে আমি ঠিক করলাম যে কী কী আমাকে পড়তে হবে, কী কী পরীক্ষা আসে এবং টপিক আমি ক্লিয়ার করলাম। এরপর আমি ডাইরেক্ট টপিকে যাবো না, প্লিজ কথাটা শোনো। আমি জাস্ট নাম্বার 1 টপিক সিলেকশন, টপিক আমি সিলেক্ট করলাম, টপিক সিলেক্ট করলাম। 2, এবার আমি আমার বই বা টেস্ট পেপারে আমি হচ্ছে তোমার কোয়েশ্চেন অ্যানালাইসিস করবো। মানে কোয়েশ্চেন অ্যানালাইসিস মানে হচ্ছে আমি ইয়ার কোয়েশ্চেন না বুঝে সিকিউ এমসিকিউ, বিগত 3 থেকে 4 বছর, বিগত 3 থেকে 4 বছর পড়ে ফেলবো। সব থেকে ভালো হয় এমসিকিউ পড়ার সময়, এই যে এমসিকিউটা পড়ার সময় আমরা যেমন তোমাকে টপিক ভিত্তিক পড়াই, এই টপিক ভিত্তিক পড়তে পারলে সব থেকে ভালো। লেকচার, পাঞ্জাবি যে কোনো গাইডে টপিক ভিত্তিক দেওয়া থাকে, ওই টপিক ভিত্তিক এমসিকিউগুলো পড়ো, পড়ে ফেলা। এবার তুমি যে টপিকটা সিলেকশন করছো, দেখো তুমি তো অলরেডি সিকিউ এবং এমসিকিউ কী কী আসে না বুঝো বা না বুঝো, জাস্ট পড়ে ফেলো। একদম একটা জিনিস না বুঝলে সেটা বুঝলে একবার, না বুঝলে সেটা 2 বার বা 3 বার পড়ে বোঝার দরকার নেই। না বুঝছে থাক, সমস্যা নেই, তাও 2 বার পড়ো, 2 বার পরে রেখে দাও। এবার তুমি এই যে টপিক সিলেক্ট করছিলা, ওই টপিকগুলো পড়ো। এরপর তুমি যদি পসিবল হয় আবার একটু প্রশ্নগুলো দেখো, যে প্রশ্নগুলো তুমি বুঝো নাই তো সেগুলো চলে গেছে, না বুঝছো সেটা তুমি আবার পড়ো। এই যে টপিকগুলো পড়ার পর তুমি না বুঝো যে সেগুলো তোমার অটোমেটিক, এখন এই না বুঝলে সেগুলো অটোমেটিক এখন অটো বুঝে যাবে, এইভাবে পড়তে হবে। কথা ক্লিয়ার কিনা বলো? কীভাবে পড়তে হবে বুঝাইছি, সেটা বুঝছেন? ভাইয়া লেকচার টেস্ট পেপার কেমন? ভালো, চিন্তা করিস না বান্ধবী, তোর রেজাল্ট ইনশাল্লাহ অনেক ভালো হবে। নোট করতে টাইম শেষ হয়ে যায়। পাঞ্জাবি বলো যে বাই লেকচার পাবলিকেশন। আমি টায়ার্ড, সমস্যা নাই, কোনো বিষয় না। আমি যাতে থানা ক্লাস দিতে পারি এই জন্য প্রস্তুত। এখন আমার প্রশ্ন হচ্ছে, এই 2টা যে প্রশ্ন দিচ্ছি, এই 2টা প্রশ্নকে আমাকে সলভ করতে হবে কিনা, একটু ইয়েস অর নো বলো। জাস্ট এই 2টা প্রশ্ন সলভ করতে হবে কিনা, নাকি তোমরা দেখে ফেলবা রাতে জুমে জয়েন করবো, রাতে 12টার দিকে জুমে জয়েন করবো, সবাই কি বলো? আমাকে সলভ করতে হবে কিনা বলো। এখানের মধ্যে কোনটা সলভ করবো না করবো একটু বলো। যদি সলভ করতে হয় একটা সলভ করলাম, কই প্রশ্ন কই? হায় হ্যাঁ, এই যে এখানে একটা প্রশ্ন দিয়েছিলাম, এই প্রশ্নটা আমাকে সলভ করতে হবে কিনা। এই যে কোয়েশ্চেন 1, এটা কোয়েশ্চেন 1 ছিল, এটা এই যে কোয়েশ্চেন 1, এই কোয়েশ্চেনটা আমাকে সলভ করতে হবে কিনা, বা কোনটা কি বলো। হ্যাঁ, লেকচার তোমাদের 2টাই ভালো, জিকা বলেন তাসপিয়া আজ 2টা পর্যন্ত পড়ে। হ্যাঁ, পড়তে হবে, ক্লিয়ার। সলভ দিলে ভালো হয় বলতে ইকোনমিক্সের। আচ্ছা, এগুলা এখন এখানে বলে লাভ নাই, বুঝছস? আগে রেজাল্ট ভালো কর। তুমি যখন রেজাল্ট ভালো করবা তখন তুমি যদি বলো আমি যদি পড়াইতেও নাও জানি, তুমি যদি বলো আমি ভালো, তাহলে মানুষ খাবে, মানুষ আমাকে অ্যাকসেপ্ট করবে, ইয়েস হি ইজ রাইট, এবং আমাকে বলবে যে হ্যাঁ ভালো পড়ায়। যদি রেজাল্ট ভালো হয়, তোমার রেজাল্ট ভালো হয়, এখন তুমি রেজাল্ট যদি ভালো না করো, তুমি আমার 1000 বললেও মানুষে বিশ্বাস করবে না এবং আমার গালি দেবে মানুষ, যেটা আমি চাচ্ছি না। প্লিজ নিজে থেকে একটু বেশি করে পড়ো, কারণ তোমার রেজাল্টটা হচ্ছে আমার কাছে ইম্পর্টেন্ট। আপাতত তোমার চেয়ে তোমার রেজাল্ট ভালো হওয়াটা ইম্পর্টেন্ট। এখন যদি মনে হয় যে কি
পড়তে পড়তে যদি মনে হয় আমার বোধহয় ক্লান্ত লাগতেছে, আমার বোধহয় খিদে লাগছে, আমার বোধহয় অস্বস্তি লাগতেছে, ভাই সব কিছু ভালো লাগবে, একটু কষ্ট এখন লাগতে পারে, এখন শরীর ব্যথা করতে পারে, এখন মাথা ঝিমঝিম করতে পারে, এখন ক্লান্তি আসতে পারে, ক্লান্তিতে শুয়ে পড়তে পারো, সব কিছু হবে। রোগ, একটু ঘুম বেশি পাওয়া, একটু বেশি খিদে লাগা, এক একজনের এক এক ধরনের সমস্যা দেখা দেবে। সব সমস্যা কাটাই উঠে পরীক্ষার হলে গিয়ে পরীক্ষাটা ভালো মতো দিয়ে একটা ভালো রেজাল্ট করার নামই হচ্ছে যুদ্ধ, পরীক্ষা নামক যুদ্ধ। এই যুদ্ধে না গুলির ব্যবহার হয়, না ছাকুর ব্যবহার হয়, না তলোয়ারের ব্যবহার হয়, শুধু ব্যবহার হয় কলমের আর মেধার। মেধা এবং কলমকে একত্রিত করে যে যত বেশি সুন্দর এক্সপ্লেনেশন, যত সুন্দর রিপ্রেজেন্টেশন করতে পারবে পরীক্ষার খাতায়, সে হচ্ছে যোদ্ধা, আসল যোদ্ধা এবং সেই বিজেতা। তো এই জায়গায় কষ্ট লাগলো একটু চেষ্টা করো, বেশি কষ্ট লাগলো একটু চেষ্টা করো। অবশ্যই ইনশাল্লাহ, ইনশাল্লাহ এ প্লাস আমিও চাই। পড়াশোনা করে না, বাট দুইটা করে টেস্ট পেপার সাথে রাখতে তাও বলে পড়ে না। আচ্ছা, টার্ট কোয়েশ্চেনটা সলভ করে দিন। আচ্ছা, টার্ট কোয়েশ্চেনটা সলভ করে দিন তোরা যারা পাসে। আচ্ছা, কি এটা চার্জে দিয়েছিল আচ্ছা দেখেন, এখানে এই প্রশ্নটা হচ্ছে এরকম যে এটা দিয়ে এক্স দ্রব্য আছে, ওয়াই দ্রব্য আছে, ওসে কোন সমস্যার কথা বলা হয়েছে, কোন সমস্যার কথা বলা হয়েছে, কথা বলা হয়েছে, কোন সমস্যার কথা বলা হয়েছে, ঠিক আছে? তাহলে কোন সমস্যার কথা যখন বলা হয়েছে, এই ধরনের প্রশ্ন যদি আসে, প্রথমে আমি লিখব যে এখান থেকে লিখবো, তাই যে কি উৎপাদন করা হবে এই সমস্যার কথা বলা হয়েছে, শেষ। এবার বলবো মৌলিক অর্থনৈতিক সমস্যা। মৌলিক অর্থনৈতিক সমস্যা হচ্ছে তিনটি, ঠিক আছে? আমি পুরোপুরি লিখতেছি না, জাস্ট তোমাদের বোঝার মতো করে লিখতেছি। কি উৎপাদন করা হবে, কীভাবে উৎপাদন করা হবে, কার জন্য উৎপাদন করা হবে, কেমন? কি উৎপাদন করা হবে, কার জন্য উৎপাদন করা হবে, এগুলো হচ্ছে মৌলিক অর্থনৈতিক সমস্যা, ঠিক আছে? মানব জীবনে অভাব অসীম, সম্পদ সীমিত, তাই সীমিত সম্পদ দিয়ে সকল অভাব পূরণ করা যায় না। ফলে তাকে সিদ্ধান্ত নিতে হয় সে কি উৎপাদন করবে, কি উপায়ে উৎপাদন করবে এবং সেটা কার জন্য উৎপাদন করবে। বলবো উদ্দীপকে দেওয়া আছে হচ্ছে পিপিসি রেখা, যে রেখার প্রত্যেকটা বিন্দু দুটি দ্রব্য উৎপাদনের বিভিন্ন সংমিশ্রণ প্রকাশ পায়, দুটি দ্রব্য উৎপাদনের বিভিন্ন সংমিশ্রণ প্রকাশ পায় এবং প্রত্যেকটা বিন্দুতে উৎপাদনের সর্বোচ্চ সীমা নির্দেশ করে, উৎপাদনের সর্বোচ্চ সীমা নির্দেশ করে। এক্ষেত্রে উৎপাদনকারী তার প্রয়োজন অনুসারে কোন বিন্দুতে উৎপাদন করবে সে সেটা সিদ্ধান্ত নেয়। উৎপাদনকারীর সমাজে দ্রব্যের গ্রহণযোগ্যতার ভিত্তিতে সে এক্স কিংবা ওয়াই দ্রব্যের যে কোনো একটির উৎপাদন বাড়াতে বা কমাতে পারে। এক্ষেত্রে উৎপাদনকারী তার সমাজের মানুষের জন্য কোন দ্রব্য উৎপাদন করবে সে সিদ্ধান্ত নিতে পারে। যেহেতু উপরোক্ত চিত্র দ্বারা যে উৎপাদন সিদ্ধান্ত গ্রহণ করা যায়, কোন দ্রব্য কী পরিমাণ উৎপাদন করা হবে সেটা সিদ্ধান্ত নেওয়া যায়, সেহেতু এটা দ্বারা কি উৎপাদন করা হবে সমস্যাকে বলা হয়েছে। এই কথাটা বুঝতে পারছো কিনা একটু বলো। এই কথাটা বুঝতে পারছো কিনা নাকি আরেকটু বলে দিব? পিপিসি সেকেন্ড কোয়েশ্চেনটা করে দেন। সেকেন্ড কোয়েশ্চেনটা বলছি তো, এখন বলছি, এটা বসছে না। বল, তোর ফোনের চার্জ নাই, কোনো সমস্যা নাই, ফোনের চার্জ শেষ হয়ে যাক, কোনো সমস্যা নাই। আমার লেকচার আসছে পাঞ্জাব, অবাব তোরা কথা কম বল। যারা 26 ব্যাচের
জুম বলে জয়েন হয় না। আমি বুঝতেছি না ওদের কেন জয়েন হয় না, তোমরা একটু দেখো ভালো করে কেন জয়েন হবে না। জয়েন তো হওয়ার কথা, বুঝতে পারছি। আচ্ছা প্রবৃদ্ধির মন্দা, আচ্ছা প্রবৃদ্ধার মন্দাটা বোঝাচ্ছে। মনে করো যে আমি বলবো যে উপকরণের প্রতিকূল পরিবর্তন সম্ভব হলে দক্ষতা ও ক্ষমতা বৃদ্ধি পাওয়াকে পরিবর্তনের মাধ্যমে, প্রতিকূল পরিবর্তনের মাধ্যমে উৎপাদনের দক্ষতা ও ক্ষমতা বৃদ্ধি পেলে তাকে অর্থনৈতিক প্রবৃদ্ধি বলে। আর উৎপাদনের অনুকূল পরিবর্তনের ফলে, ঠিক আছে, অনুকূল পরিবর্তনের ফলে দক্ষতা ও ক্ষমতা হ্রাস পেলে তাকে অর্থনৈতিক মন্দা বলে। লিখলাম। এবার চিত্রটা আঁকলাম যে এইভাবে দেখা দিলে যে এদিকে গেলে প্রবৃদ্ধি, এদিকে গেলে মন্দা, ঠিক আছে। এবার বলবো এই এ বি মনে করা হচ্ছে উৎপাদন সম্বন্ধ রেখা। চিত্রে এ বি হলো প্রাথমিক উৎপাদন সম্ভাবনা রেখা। প্রাথমিক উৎপাদন সম্ভাবনা রেখা। উৎপাদন কাজে নিয়োজিত উপকরণের প্রতিকূল পরিবর্তনের মাধ্যমে উৎপাদনকারী তার উৎপাদনের দক্ষতা বা ক্ষমতা বৃদ্ধি করতে পারে। যা মনে করো এ বি, তো এটা তুমি A1 B1 দিতে পারো, যা A1 B1 দ্বারা নির্দেশ করা হয়েছে। A1 B1 দ্বারা নির্দেশ করা হয়েছে। অন্যদিকে উৎপাদনের উপকরণের প্রতিকূল না বলে কি বলবা? উৎপাদনের উপকরণের অনুকূল পরিবর্তন হলে, অধিকায় না, অনুকূল পরিবর্তন হলে উৎপাদনকারী দক্ষতা বা ক্ষমতা হ্রাস পায়, যা এখানে মনে করো A2 B2 দিলাম, যা A2 B2 দ্বারা নির্দেশিত। এবার কি বলবো? A2 B2 দ্বারা নির্দেশিত। এখন এটা বললাম, এরপর বলবো কি? A2 B2 দ্বারা নির্দেশিত। বুঝতে পারছো? এরপর বলবো সুতরাং আলোচ্য অংশ থেকে বলা যায় যে উপকরণের প্রতিকূল ব্যবহারের মাধ্যমে উৎপাদন সম্ভাবনা রেখা ডানে স্থানান্তর হলে অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং বামে স্থানান্তর হলে অর্থনৈতিক মন্দা নির্দেশ করে। বুঝছেন কিনা বলেন? একটু দুমদারাক্কা বুঝে দিলাম, আপনারা বুঝছেন কিনা বলেন? এই তোমার এখানে তোমার এখানে জুম নিয়ে এটা সাইন ইন করতে হয় না, জাস্ট অ্যাপটা থাকলে হয়, শুধু অ্যাপটা থাকলে হয়। আমি লিঙ্ক দিলে তুমি লিঙ্কে জয়েন করতে পারবে।
বুঝছো কিনা বলো, বুঝছো কিনা বলো, লাস্ট কোয়েশ্চেন, বুঝছো কিনা বলো। এসএস নিবি? আচ্ছা এসএস নিলে এসএস নে, এসএস নিলে এসএস নে, আমি সরে গেছি। শেষ হচ্ছে কিনা বলো। এখানে কিছু বুঝবি? এখানে তো সব উল্টাপাল্টা লিখছি। তোরা শিখায় মানে চালাক। ওকে ক্লিয়ার। আচ্ছা ক্লিয়ার হলে এটা শেষ করে গ্রুপে দিয়ে দিও, এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিও, সুন্দর করে নোট করে এই প্রশ্নগুলোর উত্তরগুলো দিয়ে দিও। একটা প্রশ্ন তারপর হচ্ছে দুইটা প্রশ্ন, এই দুইটা প্রশ্নের উত্তরগুলো নোট করে দিয়ে দিও। তারপর হচ্ছে তোমরা একটু গাইড থেকে দেখবা প্রশ্নগুলো, যে এই ধরনের স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন যেগুলো আছে সেগুলো দেখবা। আমি দরকার হলে গ্রুপে দিয়ে দিচ্ছি, এগুলো দেখো। রাত 11টার মধ্যে, 11টা বাজে আমরা জুমে জয়েন করবো। আমি একটা মেসেজ দেবো, যদি তোমাদের সমস্যা থাকে জুমে জয়েন করবো, সমস্যা না থাকলে জয়েন করার দরকার নেই। আমি মেসেজ দেবো 11টায়, যাদের লাগবে বলবা, তাদেরকে নিয়ে জুমে করবো, কথা বলবো। ঠিক আছে সবাই ভালো থাকে, সুস্থ থাকে। শেষ করতেছি নাকি? শেষ করবো? আগে তোরা বল শেষ করবো কিনা, নাকি আরো কিছু বলবো? আর কিছু বলবো? আমি আগে বুঝতাম না, এখন বুঝি ভাইয়া। আচ্ছা শেষ করবো, তোমরা বলো। আমাকে একটু বল যে শেষ করবো নাকি একটু কন্টিনিউ করব। এটা আগে পড়াইছি বলে এরকম কিছু বলি নাই, তেমন একটা বেশি বিস্তারিত আলোচনা করি নাই আগে, যেহেতু এটা এভাবে করে একদম ভালো মতো শেষ করেছে এই জন্য, নাহলে এটা আর একটু বিস্তারিত বলতাম। বাট যেহেতু আগে বিস্তারিত পড়াইছে অনেক বেশি, সেহেতু আর ওভাবে বিস্তারিত বলি না আর কি, ক্লাসটা পাচ্ছি না আর। আচ্ছা ওখান থেকে দেখবো কি না আল্লাহ জানে। নেটও তো ডিস্টার্ব করতেছে মেবি। আচ্ছা শেষ করে দিচ্ছি তাহলে, সবাই ভালো থাকিস, সুস্থ থাকিস। নেট ডিস্টার্ব করতেছে।